কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লক্ষ্মী আচার্যির গল্প। সবাই কিন্তু এই গল্পটা থেকে শিখো। হরিহর ডাঙার চর, একদিকে নাড়ুগ্রাম, অন্যদিকে ভেলাইগাছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের ওপারে মরা ঘাট, অর্থাৎ হরিহর ডাঙার চর। তবে হরিহর ডাঙা কেউ বলে না, বলে হরার ডাঙা। সেই হরার ডাঙার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তার মতো গুণিন এ তল্লাটে কেন? গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তাঁর সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকেই নাকি আড়ালে আবড়ালে লুকিয়ে দেখেছে এ দৃশ্য। ছায়া ছায়া, কালো কালো, কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাছের ওপর দিয়ে দুলকি তালে দুলে দুলে চলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটাও তেমনই, এই লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করে 6.5 ফুটের বেশি হবেন, তবু কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি, রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চাঁড়ালের হার, শকুনির হার, ধনেশ পাখির হারের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর করির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকি, কপালে ডগডগ করত তেল সিঁদুর লম্বা করে টানা, মাথায় মস্ত টাক, চোখ দুটো লাল রক্তবর্ণ, যেন ভাঁটার মতন জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায় তার চেয়েও লাল, সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সেই লাল চোখ দুটো নেশায় ঢুলুঢুলু করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভক্তি করত ভয়ের চোটেই। সকলে বলতো, বাবারে, সাক্ষাৎ কাল ভৈরব গো। আচার্যিকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য ভক্তি করত সবাই। জিন আর করিমের মতন অপদেবতাও হার মানত আচার্যির কাছে, যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যির। তাদের মনেই বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও কাছে ঘেঁষবে না। সেবারে নাড়ু গ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো। যে যার বাড়িতে রোগ ঢোকে, সে বাড়িতে বাতি দেবারও কেউ অবশিষ্ট থাকে না। কি কার মুখে জল দেয় এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যিকে ধরল। আচার্যি তখন সবে তাঁর গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোকদুলে বলল, এখন আপনি আমাদের ভরসা আচার্যি, আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি। আচার্যি বললেন, তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হতে দেব আমি? পঞ্চাবাগদি বলল, আপনি আমাদের মা বাপ, আমাদের হয়ে আপনি একটু মাকে বলুন না। আমাদের ডাক তো মা শুনবে না, আপনার কথা যদি শোনে। আচার্যি বললেন, অমাবস্যা কবে? আগে তা আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যি তখন হিসেব করে বললেন, কুচবারে অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকলে মহা ধুমধামে হরার ডাঙার চটানে শ্মশান কালীর কাছে পুজোর আয়োজন করলো। আচার্য এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো হোম। শেষ রাতে পুজো শেষ হলে মা মা মাগো বলে চিৎকার করতে লাগলেন আচার্যি। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল সেই অন্ধকার শ্মশানে মস্ত বড় একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর
কালো ছায়ার মতন আধপোড়া একটা হাত আচার্যির হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্যি সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কি সব মন্ত্রপাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে 1 বিন্দু করে জিবে দাও, আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও 1 বিন্দু করে ওষুধ দিয়ে যাও। তারপর বললেন, তোমরা এখুনি কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত, এখনো আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সেই অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছড় ছড় করে একটা ডাল পাতা জোরে নাড়িয়ে দেওয়ার শব্দ। আচার্যি বললেন, এই ঝাঁটা নে, মায়ের আদেশ, গ্রাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এখনই তাড়িয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আধপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্যি বললেন, এবার আমি যাব বলে একটা শাঁখ হাতে নিয়ে জোরে ফুঁ দিতে দিতে আচার্যি চলে গেলেন। আচার্যি চলতে লাগলেন এবং হরারডাঙ্গাতেও আর কোনোদিন কলেরা কিন্তু ফিরে আসেনি। এর পরের একটা অংশের গল্প হচ্ছে, লক্ষ্মী আচার্যির ভাই গোবর্ধন আচার্যি একবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত, ফুটফুট করছে অন্ধকার। হালদার পুকুর পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখলো তার ঠিক যাওয়ার পথটার উপর বসে আছে প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের, অথচ যাওয়ার এই একটাই পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো, পথ ছাড়ুন গোমশাই, যেতে দিন। কিন্তু কে কার কথা শোন? উত্তর এলো, তোর হাতে কি? বিয়ে বাড়ি খেতে গিয়েছিলুম, লুচি মিষ্টি এসব আছে, ওগুলো রেখে যা। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যির জন্য নিয়ে যাচ্ছি। সে তো এখন শ্মশানে বসে জব করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ, দাদা বলেছে যে রাতভিতে পথে কেউ চাইলে দিবি না। বলুক আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেবো দেবো, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞেস করে তারপর দেব। ব্যাস, আর কেউ নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো। তারপর আল বেরিয়ে কুলিতে উঠতে যাবে এমন সময় দেখলো মস্ত এক বাঁশঝাড় শটান শুয়ে আছে রাস্তার উপর। মহাবিপত্তি, কোনো রকমেই যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না যে? বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চল। তোর দাদার সঙ্গে আমার বিবাদ, তার কাছে যাব না, তবে পথ ছাড়। যা না তুই। কি করে যাব? রাস্তার উপর এভাবে বাঁশঝাড় শুইয়ে রাখলে কখনো কোনো মানুষ যেতে পারে? ও তো ঝড়ে পড়ে গেছে। কোথায় ঝড়? আজ সারাদিন অসহ্য গুমোট, পাতা নড়েনি গাছপালার, আর তুই বলছিস ঝড়ে পড়েছে। ওঠা শিগগির, ওর তলা দিয়ে গলে যা না তুই, তাহলে আমাকে টিপে মারার খুব সুবিধা হয় না তোর? না রে, কিছু করবো না, তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না, পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি সব। গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়লো সেখানে। বসে বসে মহাকালী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডাঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয় থর থর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এক্ষুনি বুঝি হার্ট ফেল করে। কঙ্কাল দুটো এসে বলল, ভয় নেই, আমাদের আচার্যি পাঠিয়েছে বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস তোর না? আচার্যি আজ 12টা বাজাবে তোর, শিগগিরই গাছ তল, তারপর আমরাও মজা দেখাচ্ছি তোকে। সশব্দে সেই লম্বা লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল। তখন গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভেতর থেকে 3 ভূতের প্রচন্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে শব্দ কানে এলো। আলাদপুরের একটা লোককে ভূতে ধরলো একবার। ভূতটা ভারী বেয়ারা, সব ওঝা হার মানলো তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের 2জন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যির কাছে। আচার্যি তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস আর একজনের নাম কেষ্ট
দাস। আচার্যি বললেন, কি ব্যাপার ভজহরি, এমন অসময়? মুশকিল হয়েছে আচার্যি মশাই। কেন কেন? আমাদের গ্রামের একজনকে ভূতে ধরেছে, বড় বেয়াড়া ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজা হার মেনেছে তার কাছে। এখন আপনি একমাত্র ভরসা, আপনি গিয়ে না ছাড়ালে মারা পড়ে যাবে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরকেই ধরে, কই আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্যি, আপনি হলেন গুণিনের সেরা গুণিন, ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতন লোককে আমরা বিপদে পাই। আচার্যি হেসে বললেন, চল চল দেখি কেমন ভূতে ধরেছে তোদের লোককে। খুব তাহলে এসে পড়েছিস, না হলে আরেকটু পরেই আমি বেরিয়ে যেতাম। আচার্যি চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছানো মাত্রই গাঁয়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যির পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তার ভূত ছাড়ানো তো দেখতে হবেই। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও বহু লোক ছুটল। লোক তো ছুটল, আচার্যির ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক। আচার্যি রোগী দেখলেন, রোগীর চোখ মুখের ভাব দেখে বললেন, এই বলার আচার্যটা বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই উনি বলেন, তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। বলে আচার্যি বললেন, দাও দুটো সর্ষে আর চোয়া আর কয়েকটা গুটিকত প্যাকাটি। রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুইয়ে প্যাকাটি ভেঙে আচার্যিকে এগিয়ে দিলেন। আচার্যি ভৈরবের মতন দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথায়, রোগী তখন বাবারে মারে, তারপর প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে যেই আগুন নিভিয়ে পেছনের ফুটোয় ফু দিয়ে ধোঁয়া বের করছেন, রোগী তো কাটা ছাগলের মতন ধরফর করতে লাগলো। ওরে তোর দুটি পায়ে পড়ে, আমায় এমন করিস না, আমি এখনই ওকে ছেড়ে যাচ্ছি। আচার্যি বললেন, তা তো যাবি রে বেটা, কিন্তু ধরেছিলি কেন? আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল মোগো করে। আচার্যি বললেন, কই রে, কি হলো বল, ওকে ধরেছিলি কেন? ও কেন আমার গায়ে মাছ ধোয়ার জল ছুঁড়ে দিয়েছিল? তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাঁচতলাতে দাঁড়িয়েছিল। কেন তুই ওদের ছাঁচতলাতে ছিলিস? ও কি ইচ্ছে করে দেখে তোর গায়ে জল ফেলেছে? না, আমাকে সরে যেতে না বলে ফেলেছে। কেন? বেশ করেছে, ফেলেছে। তো তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুই বা সরে গেলি না কেন? বারে, আমি কি ওকে দেখেছি? ওদের ছাঁচতলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে না দেখতে পেয়ে তোর গায়ে জল ফেললো বলে তুই ওকে ধরলি। রোগী তখন প্যাচে পড়ে চুপ করে যায়। আচার্যি বললেন, তার মানে তুই ইচ্ছে করে ওকে ধরবি বলেই তুই জলটা গা পেতে নিয়েছিস? না, তা কেন? আচার্যি গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? মজদুর পাড়ার ঈশান কোণে। এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তাও তুই জানতিস না? জানতুম। তাহলে কেন ধরেছিস বল? তোমার গ্রামের লোককে তো ধরিনি আচার্যি। ওরে বেটা, যাক, তুই একে ছাড়বি কিনা বল? ছেড়ে দেব, সত্যি ছেড়ে দেব। ছেড়ে দেব নয়, এখনই ছাড়। তুই আগে চলে যা, তারপর ছাড়ছি। না, তোকে এখনই ছাড়তে হবে। এখনই? হ্যাঁ। অবাক কাণ্ড, যে লোক একটু আগেও ধুলোয় শুয়ে ছটফট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যিকে প্রণাম করে উঠে বসল। সকলে জয়ধ্বনি করলো আচার্যির, বলল, বাবা, এ কি জাতা লোক! মনে করো ভূতে আচার্যির পালকি বয়, কত ভূত জব্দ হলো। তো এ বেটা কোন ছাড়! ওহ, এই যে ভেলকি দেখলুম রে ভাই, বলে যে যার চলে গেল। আচার্যিও নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন। পরের দিন সকালে আলাদপুরের লোকেরা আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস কেষ্টদাস আবার এলো, এসে হাত জোর করে বলল, পেন নাম হয়ে আচার্যি মশাই। আচার্যি তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপারে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্যি মশাই, আপনি চলে আসার পরেই না ভূতটা আবার এসে ধরেছে রোগীকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতন চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্যি।
আবার এসেছে এত বড় স্পর্ধা। এই অবধি আজকে থাক, পরের দিন আমরা শুনবো দ্বিতীয় পাঠ কি হলো তার। আজ তবে আসি।